হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সব ভালোই আছো। দেখো, আগের দিন ক্লাসে পড়েছিলাম কি কি অর্থাৎ পার্ট 4-এ অপকেন্দ্র প্রতিক্রিয়া এবং অপকেন্দ্র বল। কোনটা ছিল? অভিকেন্দ্র বলের বিপরীতে বস্তুর ওপর ক্রিয়া করে কি অপকেন্দ্র বল, এবং অভিকেন্দ্রের প্রতিক্রিয়া বলটা কোথায় ক্রিয়া করে? কেন্দ্রে। অভিকেন্দ্রের প্রতিক্রিয়া বলটা কাজ করে ঘূর্ণাক্ষে বা কেন্দ্রে। সেটা কি বলা হয়? অপকেন্দ্র প্রতিক্রিয়া বল। ঠিক আছে, আর অপকেন্দ্র বল কাজ করে কোথায় বলেছিলাম? ঠিক এই জায়গাতে। এবং অপকেন্দ্র বলকে অলিক বল বলা হয় কেন? কেন বলেছিলাম যে এটি কোনো বাস্তব ক্রিয়া প্রতিক্রিয়া দ্বারা সৃষ্ট বল নয়। ঠিক আছে, এটা অজরিত্রীয় নির্দেশতন্ত্রে বস্তুর ত্বরণের বিপরীতে ক্রিয়া করে, তাই একে বলা হয় অলিক বল। আর একটা পরিশ্রম দেবে, একটা ড্রামের ভেতরে একটা রোটেট করছে ওমেগা কৌণিক বেগে, বা বলতে পারে ভি দ্রুতিতে। সেক্ষেত্রে একটা বস্তু এখানে আছে, সেটা কি শর্ত এখানে আটকে থাকবে? আর কি ভি গ্রেটার দেন ইকুয়াল টু আর জি বাই মিউ এস, ঘর্ষণ গুণাঙ্ক এটা মিউ এস, এর মানটা এত হলে তবে কখনো এটা স্থির থাকবে। মানে মিনিমাম মান কত? মিনিমাম মান হচ্ছে কত? ভি ইকুয়াল টু আর জি বাই মিউ এস। এটা ধরেই ক্যালকুলেশন করা হয় সবসময়। আর কন্ডিশন বললে তখন লাভ কি গ্রেটার দেন ইকুয়াল টু। তারপর কি দিয়েছিলাম? বৃত্তপথে সাইকেল আরোহীর গতি। বৃত্তপথে বাঁক নেওয়ার সময় কি করেছে বললাম? যে উলম্বের সাথে থিটা কোণ আমরা হেলে পড়ি। আর এই কাজ করে কি লম্ব প্রতিক্রিয়া বল আর। তাহলে এর একটা অংশ কত হচ্ছে? আর সাইন থিটা, আর হচ্ছে কি আর কস থিটা। নিচের দিকে কাজ করে কি এম জি। আর সাইন থিটা কি করে? অভিকেন্দ্র বলে যোগান দেয়, এবং আর কস থিটা কি করে? ওজনকে ব্যালেন্স করে, এবং এই দুটো সাহায্যে গতিশীল হয়। যদি এই এই ব্যালেন্সটা যদি না করতে পারে, কি বলেছিলাম? সাইকেলটা এরকম পড়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি যদি আরো বেগ বৃদ্ধি করি, তাহলে দেখা যাবে বেগের সাথে কোনো এখানে আসছে না, এটা দিবে এম ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ কি অভিকেন্দ্র বলে যোগান দেবে এটা। এবার এখানে বেগের লিমিটে কোনো কোশ্চেন নেই। এবার যদি ধরে নাও ঘর্ষণ বল, যদি সাইকেলটা এরকম পিছলে পড়ে, তখন সেক্ষেত্রে কি আসছে? মিউ এম জি বলেছিলাম ইকুয়াল টু ঘর্ষণ বল এম ভি স্কোয়ার বাই আর। আমি দেখতে পাচ্ছি এও ঘর্ষণ বলে যোগান, সরি, আর সাইন থিটাও অভিকেন্দ্র বলে যোগান দিচ্ছে, এবং মিউ এম জি এটাও হচ্ছে কি অভিকেন্দ্র বলে যোগান দিচ্ছে। দুটো যদি অভিকেন্দ্র বলে যোগান দেয়, তাহলে দুটোকে মিলে চালাতে হবে, তাই তো? তাহলে দুটোকেই ব্যালেন্স করতে হবে। এটা ব্যালেন্স করতে না পারলে পিছলে যাবে, আর এটা ব্যালেন্স করতে না পারলে সেটা এরকম ভাবে পড়ে যাবে, তাই তো? এবং এখানে একটা কোশ্চেন দেখেছিলাম কি, যে থিটার মান 45 ডিগ্রি হতে পারে কিনা, অর্থাৎ কি 45 ডিগ্রি কোণে বাঁক নেওয়া সম্ভব কিনা। আমরা কি দেখছিলাম যে ট্যান থিটা ইকুয়াল টু কত বলছিল? মিউ। অর্থাৎ ট্যান 45 এর মান কত হচ্ছে? মিউ। মিউ সমান হচ্ছে কি মিউ ইকুয়াল টু 1। অর্থাৎ যদি 45 ডিগ্রি কোণে বাঁক নিতে হয়, তাহলে মিউ এর মান কত হতে হবে? 1 হতে হবে। কিন্তু বাস্তবে মিউ এর মান কত? 1-এর থেকে কম, তাই তো? তাই 45 ডিগ্রি কোণে হেলে বাঁক নেওয়া সম্ভব নয়। কি হবে? 45 ডিগ্রি বাঁক নিলে বস্তুটি বাঁক নেওয়ার আগেই কি হবে? পিছলে যাবে। বাঁক নেওয়ার আগেই পিছলে যাবে। ঠিক আছে, এবং কি বলছিলাম? অ্যাঙ্গেলটা খেয়াল রাখবে, যদি অনুভূমিকের সাথে কোণ হয়, তাহলে সেক্ষেত্রে কত হবে? আর জি বাই ভি স্কোয়ার এবং 1/μ ট্যান থিটা ইকুয়াল টু। এটা খেয়াল রাখতে বলেছিলাম। 5 নম্বর পয়েন্ট কি ছিল? যে উল্লম্ব বৃত্তাকার পথে কোনো যদি কণা বা বস্তুকে যদি ঘোরানো হয়, অর্থাৎ কি একটা ঢেলাকে বা পাথর খণ্ডকে বেঁধে আমি ঘোরাচ্ছি এরকম ভাবে উল্লম্ব বৃত্তের পথে, সেক্ষেত্রে টানটা দেখেছিলাম বিভিন্ন বিন্দুতে টান। ঠিক আছে, আজকে আমি শুরু করবো এখান থেকে শুরু করছি, যে উল্লম্ব বৃত্তাকার পথে যে কোনো বিন্দুতে বেগ কত হবে এবং টান কত হবে। তাহলে উল্লম্ব বৃত্তপথে আবর্তনশীল বস্তুর যে কোনো বিন্দুতে টান ও, যে কোনো বিন্দু সূত্র টান লেখো, বেগ। তাহলে উল্লম্ব বৃত্তপথে ঘুরছি, ধরে নাও ঘুরুক এখন, তাই তো? এখন ঘুরুক, আমি এখন ছবিটা কিনি এ বি সি আর ডি। যে কোনো পজিশন বলতে আমি কি নেবো? থিটা ধরে নেবো, অ্যাঙ্গেল ধরে নাও কোনো একটা পজিশনে এরকম আছে কি থিটা। এটা একটা উঁচু তাকিয়ে, তাহলে সুবিধা হবে বুঝতে তোমাদের। যে কোনো মুহূর্তে ইতে আছে অবস্থান, তাহলে যে কোনো মুহূর্তে অবস্থান হচ্ছে ই, সেটা কত অ্যাঙ্গেল করছে সাথে? থিটা।
তোমরা শুধু খালি ইকুয়েশনগুলো মনে রাখবে এমসিকিউ করার জন্য। আমি ক্যালকুলেশন দেখাচ্ছি এবং প্রসেসটা যে কিভাবে আমি ধরছি। তাহলে দেখো তো এখানে কি কি হবে। প্রথমে হচ্ছে বেগ নির্ণয় করবো, ভেলোসিটি অ্যাট এনি পয়েন্ট। তো ভেলোসিটিটা কার উপর ডিপেন্ড করবে? ধরে নাও এই মুহূর্তে বেগ হচ্ছে ইউ, সর্বনিম্ন বিন্দুতে বেগ হচ্ছে ইউ, ঠিক আছে? তাহলে এইখানে তার বেগ কত হবে? দেখো তো বস্তুটা কত উঠেছে, আমি ধরে নিচ্ছি এতটা এফ। কত উঠেছে? বি এফ, ধরে নাও এটা মান হচ্ছে কত? এইচ। তাহলে বস্তুটি উলম্ব দিকে, বস্তুটির উলম্ব দিকে আরোহণ সমান কত? এইচ সমান কত হচ্ছে? বি এফ। তাহলে উলম্ব দিকে যাচ্ছে। তোমরা নিশ্চয়ই মনে আছে দেবে আগে যখন করেছিলাম ক্যালকুলেশন প্রাসের গতির ক্ষেত্রে, তাই তো? আনুমিক দিকে জি কোনো নাক গলায় না, উলম্ব দিকে জি নাক গলাবে। তাহলে এখানে বেগ কত হবে? ধরুন এখানে বেগ হচ্ছে ভি, তাহলে ভি কত হবে? ই বিন্দুতে বেগ কত হবে? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2GH, এটা হবে তো? কিন্তু আমি এইচটা মানটা জানি না, তো এইচটা মানটা বের করতে হবে আমাকে। আমি এখানে সূত্র দৈর্ঘ্য জানি, এটা সূত্র দৈর্ঘ্য কত হচ্ছে? ও ই, সূত্র দৈর্ঘ্য হচ্ছে এল ধরে নাও। তাহলে ও ই সমান হচ্ছে কি? সুতোর দৈর্ঘ্য বা ব্যাসার্ধ। তাহলে আমাকে বের করতে হবে কি? এর মানটা বের করতে হবে। তাহলে দেখো তো এফ বি সমান কত হচ্ছে? কত হবে? ও বি মাইনাস ও এফ, ও বি মাইনাস ও এফ। ও বি সমান কত? এটা সমান তো এল, তাহলে এল মাইনাস, এরপর ও এফ এর ব্যাপার আসছে। এই ও এফ এর মানটা কত হবে? দেখো এটা যদি থিটা হয়, এটা হচ্ছে কি ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। এটা ত্রিভুজ ও এফ ই, তো ত্রিভুজ ও এফ ই থেকে পাই, ত্রিভুজ ও এফ ই থেকে পাই কি পাচ্ছি দেখো তো? ও এফ বাই ও ই। কিছুই পাচ্ছি না, আমাকে বের করতে হচ্ছে। সমান কত হবে? কস থিটা হবে তো? ভূমি বাই অতিভুজ কস থিটা। তার কথা হচ্ছে ও এফ সমান হচ্ছে ও ই কস থিটা, অর্থাৎ কি? এল কস থিটা। ও এর মান কত? এল কস থিটা। এখানে মান বসাও। তো ও এফ সমান হচ্ছে কত? এল কস থিটা, অর্থাৎ এফ বি এইচ সমান হচ্ছে এফ বি সমান কত হবে? এল ইন্টু 1 মাইনাস কস থিটা। এটা মনে রাখবো সবসময়। তাহলে পরে এখানে মান বসিয়ে দাও ভিটা। তাহলে ভি ইকুয়াল টু আন্ডার রুট অফ ইউ স্কোয়ার মাইনাস 2G, এই যে কত বসাবো? এল ইন্টু 1 মাইনাস কস থিটা। ঠিক আছে, এখানে বসালাম কত? এল ইন্টু 1 মাইনাস কস থিটা। কার জায়গাতে? এই এইচ এর জায়গাতে মানটা পুট করে দিলাম। তাহলে এটা হচ্ছে কি? যে কোনো বিন্দুতে বেগ, এটা মুখস্থ রাখবে। শুধু খালি একই রকম সম্পর্ক, খালি এইচ এর জায়গাতে বসবে এল মাইনাস কস থিটা। এবার হচ্ছে কি? টান। টেনশন অ্যাট এনি পয়েন্ট। ছবিটা এখানে আরেকবার এগেন। এ বি সি ডি ই, অ্যাঙ্গেল কত? থিটা। তা যখন আমি টান বের করব, টান বের করার সময় কি দেখতে হবে আমাকে? তার বলের উপাংশ। বল বলতে কি? এটা এমজি হতে পারে, সুতোর টানটি হবে। আর কি হবে? অপকেন্দ্র বল, সেটা একটা বল। যত রকম বল ক্রিয়া করে সেগুলো আমাকে দেখতে হবে। তাহলে এখানে দেখো তো, প্রথম হচ্ছে এমজি কাজ করবে কিন্তু সোজা ভার্টিক্যালি নিচের দিকে এমজি, কোনো কনফিউশন নেই। এদিকে কাজ করবে কি? অপকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর এল, তাই তো? কারণ কি? ব্যাসার্ধ হচ্ছে কত? এল, সুতোর দৈর্ঘ্য সব সমান। সুতোর দৈর্ঘ্য যা, ব্যাসার্ধ সে একই জিনিস। আর কি কাজ করবে? এদিকে কাজ করছে সুতোর টান টি।
আমাকে টিটা বের করতে হবে এনি পয়েন্টের। তাহলে আমাকে দেখো তো এই এমজিটা কি করবো, এটা উপাংশ নিয়ে নেবো। এটা যদি থিটা হয় তাহলে কত আসছে দেখো তো, এটাও থিটা আসছে, থিটা হলে কত হবে, এটাও থিটা হবে, এটা থিটা হলে কত হবে, দেখো এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে। হ্যাঁ, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে, হতে বাধ্য। ঠিক আছে, কোনো ডাউট? তাহলে এর উপাংশ কত হবে এদিক বরাবর, এম জি কস থিটা। ঠিক আছে, তাহলে কথা হচ্ছে সূত্র টান টি ইকুয়াল টু এম জি কস থিটা প্লাস এম ভি স্কোয়ার বাই এল। এবার এক কাজ করতো, এমটাকে এম বাই এল কমন নিয়ে নাও, তাহলে কথা হচ্ছে এম বাই এল কমন নিলাম, থাকলো কি পরে জি কস থিটা, জি দেখো এখানে এল নেই আর এখানে এল আছে, তাহলে কি করবো, এল দিয়ে গুণ করে দেবো। প্রথমে এল জি কস থিটা, এল জি মধ্যে কি লাইভ বোর্ড, তাই তো, প্লাস ভি স্কোয়ার। এবার দেখো তো এই ভি স্কোয়ারের মানটা পুট করো, এখানে মানটা পুট করো ভি স্কোয়ারের মানটা, তো কত আসছে টি ইকুয়াল টু এম বাই এল ইন্টু এল জি কস থিটা প্লাস ভি স্কোয়ার মান কত হবে, ইউ স্কোয়ার মাইনাস টু জি। তোকে একবারে গুণ করে দিচ্ছি, এটা ওয়ান আছে, ঠিক আছে, এটা ওয়ান, তাই টু জি এল, ঠিক আছে, মাইনাস টু জি এল, মাইনাসে মাইনাসে প্লাস কত হবে, টু জি এল কস থিটা প্লাস টু জি এল কস থিটা। দেখো তাহলে কত আসছে, এম বাই এল, দেখো জিএল কস থিটা আর টু জিএল কস থিটা, থ্রি জিএল কস থিটা আসছে, আর এখানে কত আসছে মাইনাস টু জিএল, আর এখানে ইউ স্কোয়ার পড়ে আছে, তাহলে ইউ স্কোয়ার এখানে পড়ে রইলো মাইনাস, আমি এখান থেকে কি কমন নেবো, জিএল কমন নিলাম, তাহলে জিএল কমন নিলাম, মাইনাস জিএল কমন নিলাম, থাকছে কি পরে এখানে টু মাইনাস থ্রি কস থিটা। দেখো জিএল কস থিটা, জিএল কস থিটা, থ্রি জিএল কস থিটা, এখান থেকে কমন নিয়েছি কি জিএল, তাহলে পড়ে হলো কি থ্রি কস থিটা পড়ে রইলো, এখানে আমাদের মাইনাস টু জিএল, মাইনাস টু জিএল, এখানে তো প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। না বুঝতে পারলে এটা করবে টি, নিজে ক্যালকুলেশনটা করবে। এটা হচ্ছে কি যে কোনো বিন্দুতে টান, যে কোনো বিন্দুতে টান। এরপর তুমি এক কাজ করো, পরেরটা তোমার কাজ বাড়ির, এখানে বি পয়েন্ট, সি পয়েন্ট, এ পয়েন্ট, ডি পয়েন্ট তে বের করে নাও টানের মান কত হবে। ঠিক আছে, এ পয়েন্টে কত হবে, থিটা ইকুয়াল টু, এখানে লিখে রাখছি, এ পয়েন্টে থিটা কত হবে, পয়েন্ট অ্যান্ড থিটা, এ পয়েন্টে কত হবে, এ পয়েন্ট প্রথম নিও না, বি পয়েন্ট কত হবে, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, যেটা এরকম তাহলে কত হবে, 0 হবে এটা। তারপর সি পয়েন্টে কত হবে, 90 ডিগ্রি, এ পয়েন্টে কত হবে, কত হবে 180 ডিগ্রি, এটা হচ্ছে 180, 180 ডিগ্রি, ডি পয়েন্টে কত হবে 270 ডিগ্রি। ঠিক আছে, এবার যে কোনো পয়েন্টে বলে দিলে, তোমাকে যদি এনি পয়েন্ট বলে থিটা কিলো 60 ডিগ্রি বলে দিলে, এখানে 60 মান বসিয়ে দেবে, এখানেও 60 মান বসিয়ে দিবে, বাকি তো তোমার ইউজিএল এর মান দেওয়া থাকবে সবটাই। ঠিক আছে, অনেক সময় ইউর মানটা এভাবে না দিয়ে অন্যভাবে দিতে পারে, কেমন হবে, ধরে নাও, নোট করে না তা বলছি, নোট করেছো, আমি এটা মুছে দিচ্ছি আমি। ধরে নাও এরকম বলে দিল যে একটা ব্লককে সুতোয় বেঁধে রাখা আছে, ঠিক আছে, একটা বুলেট ইউ বেগে এসে ব্লকটাকে আঘাত করলো, নিয়ে তারপর কি হলো, দুটো বস্তু একসাথে ঘুরতে লাগলো, সংযুক্ত হয়ে গেল। এরকম হতে পারে, বুলেটে করে গুলি করলাম, এখানে সে গেঁথে গেল, এটাকে ধরে ঘুরিয়ে দিল বৃত্তাকার পথে, সেক্ষেত্রে বুলেটের বেগ বলা আছে কত, ইউ। তাহলে সেখান থেকে আমি এর ইউর মানটা বের করতে পারবো, কিভাবে বের করবো, এখানে ভরবেগের সংরক্ষণ সূত্র লাগাবো। কেমন, তো ইনিশিয়াল বুলেটের বেগ কত ছিল, বুলেটের ভরবেগ কত ছিল, এম ইউ, ধরো এর ভর এম, ঠিক আছে, এর ভরবেগ কত ছিল +0 সংঘর্ষের আগে, সংঘর্ষের পরে কি হচ্ছে দেখো, এর ভরবেগ কত হচ্ছে এম প্লাস এম, দুটো বুলেটটা এর মধ্যে গেঁথে গেছে, তাহলে মোট ভর কত এটা ইন্টু ভি, তাহলে এখান থেকে ভি পাচ্ছি কত, এম বাই এম প্লাস এম ইন্টু ইউ। নিউটনে করেছিলাম এরকম টাইপের অঙ্ক, তাহলে সেক্ষেত্রে ইউ এর মানটা কোনটা হবে, এটা, এই যে সরি, এই ইউ এর মানটা হবে কোনটা, এটা। একই অঙ্ক একই জিনিস, শুধু একটা স্টেপ পিছিয়ে বলে দেওয়া, ঘুরিয়ে বলে দেওয়া, নাক দেখানো, আর কিছু নাই।
তাহলে এরকম আঘাত করলে আমাকে ভরবেগের সংরক্ষণ সূত্র লাগাতে হবে। তাতে নোট করে নাও পয়েন্টগুলো। তো কয়েকটা প্রবলেম রিলেটেড দেখাচ্ছি, দেখো সূত্রটা কি ছিল, উলম্ব বৃত্তপথে ঘুরছিল এটা, এবার আনুভূমিক ঘোরাবো, তাহলে আনুভূমিক ভাবে শুধু মেন জিনিসটা মনে রাখো, আমি অঙ্ক টঙ্ক ভাষা লেখাচ্ছি না। ধরে নাও একটা সুতোকে আমি বেঁধে ঘোরাচ্ছি, এই সুতো আছে একটা, সুতোতে বেঁধে একটা বস্তুকে ঘোরাচ্ছি, তাহলে সেটা কেমন ঘুরবে? এটা সুতোতে একটা ব্লক বাঁধা আছে, বস্তু, একে যদি ঘোরাই আমি, তো কেমন ঘুরবে? এটা কিন্তু একদম এরকম পথে ঘুরবে না, কিছুটা নিচেতে নেমে থাকবে। কেমন ঘুরবে এটা বৃত্তপথে? এটা এরকম বৃত্তপথে ঘুরবে। বি, যেখানে ও বি সমান কি হচ্ছে, ও বি সুতোর দৈর্ঘ্য। এখানে তোমাকে অনেক কিছু বের করতে দেয়, সুতোর টান বের করতে দেয়, কত বেগ বের করতে দেয়, ঠিক আছে? তাহলে দেখো তো এখন বস্তুটা ঘুরছে কত, এ বি ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। আর এ বি হচ্ছে কি, বস্তুটি যে বৃত্তাকার পথে আবর্তন করছে তার ব্যাসার্ধ, ঠিক আছে? এবার আমাকে এখানে আমি দেখে নেবো কম্পোনেন্ট গুলো কি, যখন এরকম থাকবে আমাকে কম্পোনেন্টটা ভাঙতে হবে। ধরে নাও এটা উলম্বের সাথে থিটা কোণ করে আছে, থিটা যদি কোণ করে থাকে, তবে এর কাজ করবে কি নিচের দিকে এমজি, ঠিক আছে, নো ডাউট। এদিকে কাজ করবে কি, অপকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর, আর বলতে কোনটা, আর ইকুয়াল টু এ বি। আর কি কাজ করবে, শুধু টান কাজ করবে টি এদিকে, তাহলে এর একটা অংশ হবে টি কস থিটা, কথা হবে দেখো, এটা যদি থিটা হয় সেটা থিটা হবে তো, টি কস থিটা, আর এদিকে টি সাইন থিটা। এর বাইরে কোনো উপাংশ নাই, এইটুকুর মধ্যে অঙ্ক, যত ঘুরি ফিরে অঙ্ক দেখে নে। তাহলে একটা 1 নম্বর ইকুয়েশন কি লিখতে পারি আমি, দেখো টি কস থিটা ইকুয়াল টু এম জি, টি কস থিটা ইকুয়াল টু এম জি, আর লিখতে পারি কি টি সাইন থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এখানে কি হচ্ছে, টি সাইন থিটা অংশটি অর্থাৎ কি সুতোর টানের একটা উপাংশ কি করছে, অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে বলতে পারো, সেই অভিকেন্দ্র বলের মানটা হচ্ছে কোন, এম ভি স্কোয়ার বাই আর। এখানে অপকেন্দ্র বল দেখিয়েছি, ঠিক আছে, অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে এটাও বলতে পারো। তাহলে টি সাইন থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, এবং আর থাকবে টি কস থিটা, সুতরাং ওজনটাকে ব্যালেন্স করবে। অর্থাৎ কি, যদি এটার মান বেশি হয় তাহলে এটা কি, ধরুন এই বৃত্তপথে ঘুরছে, এরকম বৃত্তপথে ঘুরছে, সেটা আরো বাড়বে, ঠিক আছে? যত থিটা মানটা বাড়বে, অর্থাৎ কি এর মান যত বাড়বে, এই বস্তুর থেকে উপর দিয়ে উঠবে, অর্থাৎ কি তলটারও বাড়বে, বৃত্তের ক্ষেত্রফল বাড়বে। এবার দেখো তো এই 2 নম্বর, 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে কি পাচ্ছি, তাহলে যদি তোমাকে সুতোর টান বলে দেয়, এখান থেকে বের করতে দেয় কি কি, এক নম্বর হচ্ছে টান কত বের করতে দেওয়া হয়, 2 নম্বর বের করতে দেওয়া হয় কি, যে ভি কত বের করতে দেওয়া হয়, ওমেগা কত বের করতে দেওয়া হয়, এবং কম্পাঙ্ক এন কত বের করতে দেওয়া হয়। এন বলতে কি, আরপিএস এ বলতে পারে, আরপিএস বলতে পারে, আরপিএম বলতে পারে, যা খুশি বলতে পারে, ঠিক আছে? এবং অনেক সময় থিটার মানটাও বের করতে দেওয়া হয়, থিটা ইকুয়াল টু কত, এই কটা জিনিস বের করতে দেওয়া হয়। তারপরে কিছু একটা বলে দেবে, ধরে নাও বলে দেয় যে সুতোর সর্বোচ্চ টান বলেছে টি, তাহলে আমি এই দুটো কোশ্চেন থেকে লিখতে পারছি, দেখো এটা বা এটা করলে কথা হবে ট্যান থিটা ইকুয়াল টু কত আসছে, সেই একই রকম আসবে ভি স্কোয়ার বাই আর জি, এটা আসবে একটা, ঠিক আছে? যদি তোমাকে সুতোর টান টি বলে দেয়, যদি তোমাকে টিটা গিভেন হয়, গিভেন থাকে কি, গিভেন হচ্ছে টি এম, অর্থাৎ কি সুতোর সর্বোচ্চ টান, অর্থাৎ বলে দিল সুতোটা সর্বোচ্চ এত টান সহ্য করতে পারবে, এবং বস্তুর ভর যদি বলে দেওয়া হয়, তাহলে এখান থেকে তুমি কস থিটা পাবে কত, এই কোশ্চেন থেকে কস থিটা পেয়ে যাবে কত, যে কস থিটা ইকুয়াল টু এম জি বাই টি, অর্থাৎ থিটা ইকুয়াল টু কস ইনভার্স এম জি বাই টি।
যখন যেমন বলবে তখন সেরকম কাজে লাগাবে। এরপর এখান থেকে যদি ভি এর মান বের করতে দেয়, ভি তাহলে কত হবে, মানে এই কেসের ক্ষেত্রেই টি এবং এম গিভেন, তাহলে ভি এর মান কত হবে, এবং সুতোর দৈর্ঘ্য এল এর মান গিভেন, সুতোর দৈর্ঘ্য এল ইকুয়াল টু এল দেওয়া আছে। তাহলে দেখো তো আমি এখান থেকে করতে পারি তো যে ভি স্কোয়ার ইকুয়াল টু কত হবে, ট্যান থিটা আর জি, তাহলে এখান থেকে হবে কি ভি স্কোয়ার ইকুয়াল টু ট্যান থিটা ইন্টু আর জি, সিম্পলি করা যাবে। এবার এখানে আর এর মানটা কত হবে এটা বের করে নিতে হবে। দেখো এটা হচ্ছে সুতোর টান, ও বি হচ্ছে কি সুতোর দৈর্ঘ্য, এটা কি হচ্ছে এ বিটা কি হচ্ছে লম্ব হচ্ছে, তাহলে আর সমান কত হবে এল সাইন থিটা, এখানে কত হবে আর সমান এল সাইন থিটা, অর্থাৎ এটা যদি এরকম ত্রিভুজ হয়, এটা হচ্ছে এল, এটা হচ্ছে থিটা, তাহলে এটা কত হবে এ বি সমান কত হবে, এ বি সমান কত হবে এল সাইন থিটা, অর্থাৎ কত হবে ভি ইকুয়াল টু আন্ডার রুট অফ এল সরি ট্যান থিটা ইন্টু এল সাইন থিটা আর জি। এভাবে বের করতে পারো, এটা একটা বের করা যেতে পারে। তুমি ভাবো না স্যার এরকম বের করবো না, থিটা আনবো না, তাহলে এক কাজ করো এই কোয়েশ্চেনটা ইউজ করো। এক নাম্বার ইকুয়েশনটা কি লিখতে পারি আমি, দেখো কস থিটা ইকুয়াল টু কি লিখবো, কস থিটা ইকুয়াল টু এম জি বাই টি। দু নাম্বার থেকে কি লিখছি আমি, সাইন থিটা ইকুয়াল কত লিখবো, এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। এবার দেখো এখানে আর এর মানটা পুট করো, তাহলে সাইন থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর কত হবে এল সাইন থিটা, এল সাইন থিটা ইন্টু টি। তাহলে এখান থেকে কত আসছে দেখো তো, সাইন থিটা সাইন থিটা গুণ করে দাও, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই এল টি। এবার কত এটা যোগ করে দাও, এটা নাম 3 নাম্বার দাও, 3 নাম্বার, এটা দাও 4 নাম্বার, তাহলে 3 নাম্বারের স্কোয়ার প্লাস 4 করে পায় কত আসছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কত হবে এম জি বাই টি তার হোল স্কোয়ার মাইনাস সরি প্লাস এম ভি স্কোয়ার বাই এল টি। এটা করতে পারি, ঠিক আছে। এটা কত মান 1 ইকুয়াল টু, তাহলে এক কাজ করো এটাতে টি আছে তো এখানে আমরা ভি এর মান বের করতে হবে, তাহলে এটাকে দিকে নিয়ে চলে এসো, তাহলে 1 মাইনাস এম জি বাই টি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই এল টি। তাহলে ভি কত হবে গো, ভি ইকুয়াল টু 1 মাইনাস এম জি নেম স্কোয়ার জি স্কোয়ার বাই টি স্কোয়ার এল টি বাই এম ইন্টু 1/2। এখানে মান বসাতে পারো যেমন করে খুশি তোমরা এখানে করতে পারো। দেখো সেট 2 এর কয়েকটা অঙ্ক আছে দেখো, আর সেট 3 একটা দুটো অঙ্ক আছে একটা, এটা করে নাও এখনই। সেট 2 এর 5, 6, 8, 10 কয়েকটা অঙ্ক বলা আছে, তার মধ্যে দেখবে একটা অঙ্ক ভুল আছে, দেখবে 12 সরি এটা দেওয়া আছে দেখবে 26.65, ওটা হবে কি 6.65 অ্যান্সার হবে। আর একটা দেখবে মান দেওয়া আছে টি এর মানটা, ওটাও ভুল হবে। তাহলে এখান থেকে যদি ভি পাও তাহলে ওমেগা পাবে নিশ্চয়ই, ওমেগা কত হবে ভি ইকুয়াল টু ওমেগা, আর ওখান থেকে ওমেগা পেয়ে গেলে কত হবে, ওখান থেকে যদি ওমেগা পেয়ে যাও তো ওমেগা পেলে কত হবে এন এর মান পেয়ে যাবে, কারণ আমরা জানি কত ওমেগা সমান কত হবে, এটা সমান কত লিখতে পারি ভি বাই আর, ঠিক আছে। আবার এন সমান কত লিখতে পারি 2 পাই সরি ওমেগা সমান কত হচ্ছে ভি বাই 2 পাই এন সমান হচ্ছে ওমেগা সমান হচ্ছে ভি বাই আর, দ্যাটস ইকুয়াল টু এন ইকুয়াল টু ভি বাই 2 পাই ইন্টু আর। এবার আর এর মানটা কত হবে এল কস থিটা, এখান থেকে তুমি এন এর মান পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে তুমি অঙ্ক 3টে করো, ট্রাই মারো, ভালোভাবে চেষ্টা করো। আমি শুধু একটা হিন্টস দিলাম, এটা তো একটা উদাহরণও করা আছে দেখবে এরকম টাইপের একটা অঙ্ক, ভালোভাবে দেখো, নোট করে নাও তাড়াতাড়ি। আর একটা টাইপ দেখো, টাইপ 2 বা টাইপ 3 বলো, টাইপ 3 ধর নাও একটা টেবিল আছে, বৃত্তাকার টেবিল, বৃত্তাকার টেবিলটা হচ্ছে কি তার অক্ষ বরাবর ওমেগা কৌণিক বেগে বা ভি দ্রুতিতে আবর্তন করছে। তুমি এখান থেকে আর দূরত্বে একটা বস্তু রেখে দিলে, এখান থেকে আর দূরত্বে কেন্দ্র থেকে আর দূরত্বে একটা বস্তু রেখে দিলে, বস্তু যদি স্থির থাকে যদি না পড়ে যায় তো সেক্ষেত্রে কেস কি হবে, এটা হচ্ছে কি
কেন্দ্র থেকে আর দূরত্বে বস্তু রাখলে কি শর্তে বস্তুটি পিছলাবে না? তার মানে কি, যখন ঘুরছে তখন কাজ করবে কি, এদিকে একটা অপকেন্দ্র বল কাজ করবে এম ওমেগা স্কোয়ার আর বা এম ভি স্কোয়ার বাই আর, তাই তো। এবার এখানে পিছলাচ্ছে না মানে কি, এদিকে কাজ করছে ঘর্ষণ বল এফ। যদি এই দুটো সমান হয় তাহলে কি হবে, বস্তুটা পিছলাবে না। অর্থাৎ লিখতে পারি এফ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, এটা হতে হবে কত আসছে, এফ এর মান কত হয় গো, মিউ এম জি, অর্থাৎ মিউ এস লিখতে পারো ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। এটা কন্ডিশন হতে পারে, অর্থাৎ কি ওমেগা ইকুয়াল টু কথা হবে দেখো মিউ এস জি বাই আর আন্ডার রুট, অর্থাৎ ওমেগার মানটা হতে পারে কোনটা, এটা। এখানে ওমেগার মান বলতে পারে, আবার এখানে আরপিএম বের করতে দিতে পারে, এখান থেকে আবার কি বলতে পারে আরপিএমও বের করতে দিতে পারে। আমরা কি জানি ওমেগা সমান 2 পাই এন, অর্থাৎ এন ইকুয়াল কথা হবে ওমেগা বাই 2 পাই কিন্তু এ আরপিএম রেভলিউশন পার মিনিট বলে কত বের করবো, ইন্টু 60 দিয়ে গুণ করে দেবো, তাহলে কি হবে আরপিএম চলে আসবে। কারণ এখানে এনটা কিসে আছে, আরপিএস ফর্মে আছে, এটা আছে আরপিএস ফর্মে, 60 দিয়ে গুণ করলে কি হবে, এটা আরপিএম হবে। ঠিক আছে, এ একটা কেস হলো। বা বলে দিল যে ধরো না ওমেগা 1 কৌণিক বেগে ঘুরছিল, তাহলে ওমেগা 1 বেগে আবর্তন করার সময় পিছলাতে শুরু করে তখন কেন্দ্র থেকে দূরত্ব R1। ঠিক আছে, এবার যদি বলা হয় যে R2 দূরত্বে বস্তুটি রাখলে সর্বোচ্চ কত কৌণিক বেগে টেবিলটিকে আবর্তন করানো যাবে। কত কৌণিক বেগ বলতে এখানে আরপিএমও বের বলতে পারে, খেয়াল রাখার পর আমি আরপিএম আরপিএস সব একসাথে লাগিয়ে দিচ্ছি। তাহলে এখানে কি হবে, ওমেগা 1 বেগে আবর্তন করার সময় পিছলাতে শুরু করে, তার মানে হচ্ছে কি সেই মুহূর্তের ঘর্ষণ বলে সর্বোচ্চ মানে পৌঁছে গেছে। অর্থাৎ কি বলতে পারি এফ ইকুয়াল কত এসছে এম ওমেগা 1 স্কোয়ার আর 1 স্কোয়ার আর 1। সেই মুহূর্তে যখন কণাটা ছিল কোথায়, এখানে R1 এর দূরত্ব ছিল, কত আসছে কাজ করছে এম ওমেগা 1 স্কোয়ার আর 1 অপকেন্দ্র বল। সেই যে মুহূর্তে পিছলে আছে মানে কি ঘর্ষণ বলকে ধরে রাখতে পারছে না, অর্থাৎ কি ঘর্ষণ বলের সীমাস্ত মানে মান কোনটা, এটা। আবার কি হচ্ছে দ্বিতীয়বার যখন করছি অন্যটা দূরত্বে রাখছি, অর্থাৎ কি R2 দূরত্বে রাখছি R2, তখন বলছে কত কৌণিক বেগে ঘোরানো যাবে, মানে সেখানেও কি হবে পিছলাতে শুরু করবে। অর্থাৎ কি এই পজিশনের ক্ষেত্রে কি হবে এম ওমেগা 2 স্কোয়ার R2 স্কোয়ার, এদিকে ঘর্ষণ বল এফ, তাহলে এই ঘর্ষণ বলটা যখন ব্যালেন্স করতে পারবে না তখন পিছলাতে শুরু করবে। অর্থাৎ এখান থেকে লিখতে পারি কত এফ ইকুয়াল টু এম ওমেগা 2 স্কোয়ার R2, অর্থাৎ আলটিমেট কি আসছে ওমেগা এম ওমেগা 2 স্কোয়ার R2 সমান হচ্ছে কত এম ওমেগা 1 স্কোয়ার R1, অর্থাৎ কত ওমেগা 2 স্কোয়ার R2 সমান ওমেগা 1 স্কোয়ার R1। এখান থেকে তোমায় মান বের করতে পারবে, R1 এর মান দেওয়া থাকলে R2 মান বের করতে পারবে, ওমেগা মান বের করতে পারবে। ঠিক আছে, ওমেগাটাকে এভাবে লিখতে পারে 2 পাই/T আকার লিখতে পারে ওমেগাকে, বা ওমেগা ইকুয়াল টু 2 পাই এন, অর্থাৎ কি এন এর মান বলে দিতে পারে কত আরপিএম এ বলে দিতে পারে, এত আরপিএম বেগে ঘুরছে এভাবে বলতে পারে। তো ওমেগা মানটা 2-3 ভাবে বলতে পারে, ডাইরেক্ট ওমেগা বলে দেবে, রেড পার সেকেন্ড বলতে পারে, অথবা পর্যায়কাল বলতে পারে, অথবা আরপিএম বলতে পারে। আরপিএম বললে সবসময় কিন্তু তোমাকে রেড পার সেকেন্ডে পরিবর্তন করতেই হবে, না হয় এখানে মান বসাতে পারবে না। ঠিক আছে, কেস নোট করে নাও তাড়াতাড়ি। এরপরে এই পার্টটা দেখো যে M1 এবং M2 ভরের দুটো বস্তু একটা সুতোর সাহায্যে, অর্থাৎ সুতোগত এল সুতোর সাহায্যে বেঁধে রাখা আছে একটা টেবিলের উপরে। টেবিলটা কি করছে ওমেগা কৌণিক বেগে আবর্তনশীল, ওমেগা কৌণিক বেগে আবর্তনশীল। তাহলে আমাকে এই কেন্দ্র থেকে M1 এবং M2 দূরত্ব নির্ণয় করতে হবে।
শর্ত কি আছে যে m1 m2 ভর দুটি স্থির আছে, অর্থাৎ কি এই সংস্থাটা না এদিকে গতিশীল হবে না এদিকে গতিশীল হবে। m1 m2 দুটি ভরকে সুতোর সাহায্যে বেঁধে একটা টেবিলের ব্যাস বরাবর রাখা আছে। তো কেন্দ্র থেকে এদের দূরত্ব কত হলে সংস্থাটা স্থির থাকবে? তাহলে এদেরকে গতিশীল করবে কে? অপকেন্দ্র বল, তাই তো। তাহলে এর এদিকে কাজ করার কথা কি? m1 ω² r1, তাই তো। দুটোরই একই কোণে বেগ হচ্ছে, ওমেগা সমান হবে। এদিকে কাজ করছে কি টি, এদিকে কাজ করছে টি, এদিকে কাজ করছে কত m2 ω² r2। তাহলে এখান থেকে লিখবো কি আমি m2 ω² r2 m1 ω² r1, অর্থাৎ কি হবে m2r2 m1r1। এখান থেকে আমি এদের মানগুলো বের করতে পারি m1 r1 এর। আমরা কি বলা আছে r1 + r2 মান এল বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে কত পাচ্ছি কত যে r2 কত লিখতে পারি l - r1। তাহলে এখানে বসাও মানটা, তাহলে m2 × l - r1 = m1r1। তাহলে কত আসছে r1 এর মান? তাহলে m2 × l সমান মাইনাস m2r1 সমান m1r1। তাহলে r1 আসবে দেখো m2/m1 + m2 × l আসবে তো। এটা দিকে নিয়ে গেলে প্লাস হবে, m1 + m2 হবে, অর্থাৎ কি m1 এর দৈর্ঘ্য কত হবে? কত r1 আছে, তখন যার দৈর্ঘ্য বের করছি ওটা বাদ দিয়ে অন্যটার ভর বাই মোট ভর ইন্টু l। সিমিলারলি কত হবে r2 কত হবে গো? r2 বের করছি, তাহলে অপরটার ভর কত m1, দৈর্ঘ্য কত l/m1 + m2। শুধুমাত্র এটা পরিবর্তন হবে, এখানে 2 হলে এখানে 1 হবে, আর এখানে 1 হলে এখানে 2 হবে। ঠিক আছে, নেক্সট আরেকটা দেখো যে একটা টেবিলের মাঝে একটা ছিদ্র করা আছে, নিয়ে একটা m2 ভরের বস্তুকে এই ছিদ্রতে সুতোর সাহায্যে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এবং অপর প্রান্তে কি আরেকটা m1 ভরের বস্তু রাখা আছে। এবার টেবিলটা কৌণিক বেগে ঘুরছে, ওমেগা কৌণিক বেগে। তাহলে এই সংস্থাটা, অর্থাৎ কি এই সুতোর সাথে যেটা বাঁধা আছে যেটা, এই সংস্থাটা স্থির থাকবে কি শর্তে? বা যদি স্থির থাকে তাহলে আমি কিভাবে অ্যাপ্রোচ করব, আমি টেকনিক দেখাচ্ছি শুধুমাত্র কয়েকটা। ঠিক আছে, তো ধরে নেওয়া হচ্ছে কি m2 > m1। তাহলে দেখো তো একে টেনে রাখছে কে এদিকে m1 ω²r, তাই তো। এদিকে কাজ করছে টি, আর এদিকে কাজ করছে কত ছোট টান টি, আর এদিকে কাজ করছে m2g। তাহলে আমি এখান থেকে লিখতে পারি তো t = m2g, আবার t লিখতে পারি কত m1 ω²r, অর্থাৎ m1 ω²r = m2g, অর্থাৎ ω² m2/m1g/r। ঠিক আছে, অর্থাৎ ওমেগা কত হবে m2/m1 × g/r। কিন্তু ওমেগা মান বের করতে বলতে পারে, বা যদি লিখি কত হবে n কত হবে 1/2π m2/m1g/r। এটা কিসে বেরোবে? rps। ঠিক আছে, কয়েকটা অঙ্ক আছে দেখবে, এই কটা দিয়ে জাস্ট বেসিক জিনিসটা দিয়ে রাখলাম, ভালোভাবে পড়বে এবং অঙ্কগুলো করার চেষ্টা করবে। সেট 1-এর ম্যাক্সিমাম অঙ্ক ডাইরেক্ট থিওরি দিয়ে অঙ্ক আছে, সেগুলো করবে। এখনো চ্যাপ্টার শেষ হয়নি, যে অঙ্কগুলো হবে না সেগুলো পরে করবে। এরপরে দেখো মোশন অফ এ ট্রেন অর কার, অর্থাৎ কি 4 চাকার গাড়ি। এটা আমার 4 চাকার গাড়ি, হাসবে না দেখে, গরিবের গাড়ি। ঠিক আছে, তো 4 চাকার গাড়ি হচ্ছে কি বৃত্তাকার পথে বাঁক নেবে। বাঁক নেওয়ার সময় কি হতে পারে? পিছলাতে পারে। সাইকেল কেমন ছিল? এটা উল্টে যাচ্ছিল। এই উল্টানো জিনিসটা আর নেই, কারণ 4টা চাকা যখন হয়ে গেছে তখন এরকম পড়ে যাওয়ার মতো নেই আর। সাইকেলকে স্ট্যান্ড করে রাখতে হয়, 4 চাকাকে স্ট্যান্ড করে রাখতে হয় না, অর্থাৎ কি উল্টে পড়ে যাওয়ার কোনো চান্স নেই। কারণ ভরকেন্দ্র থাকে কত 4টা চাকার মিডলে থাকে ভরকেন্দ্র, উল্টাবে না। তাহলে এক্ষেত্রে কি হবে, যদি গাড়ির ভর ধরলাম কত, ভর সমান m, এবং বৃত্তাকার
পথের ব্যাসার্ধ সমান এল, সরি আর, আর এবং বাঁক নেওয়ার সময় দ্রুতি ভি। তাহলে এখানে দেখো তো, চাকাটা যখন এই বৃত্তাকার পথে বাঁক নেবে এরকম করে, কোন দিকে স্লিপ খেয়ে যাওয়ার চান্স আছে? কারণ গাড়ি এরকম আসছে, তাহলে বাইরের দিকে, এদিকে স্লিপ হওয়ার চান্স আছে। তাহলে স্লিপ খাচ্ছে কোন দিকে? চাকাটা এইদিকে, অর্থাৎ কি ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে? এফ। তাহলে এই ঘর্ষণ বল, চাকাতে যদি ঘর্ষণ বলগুলো আছে, সেই ঘর্ষণ বল যদি অভিকেন্দ্র বলের যোগান দেয়, তবে বৃত্তপথে বাঁক নিতে পারবে, না হলে পারবে না। তাহলে কি নেব? রাস্তার সাথে চাকার ঘর্ষণ বল যদি বৃত্তপথে ঘোরার জন্য অভিকেন্দ্র বলের যোগান দিলে গাড়িটি না পিছলে বাঁক নিতে পারবে। অর্থাৎ কি লিখবো? এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু এফ সমান লিখবো মিউ এম জি। তাহলে এখান থেকে সে পাচ্ছি কত? ভি ইকুয়াল টু আন্ডার রুট অফ মিউ এম জি। অনেকগুলো অঙ্ক দেখবে এইতে আছে, মিউ এম জি দিয়ে অনেক অঙ্কগুলোই করবে। বৃত্তপথে বাঁক নিচ্ছে মানে এই ফর্মুলা লাগাবে। ঠিক আছে, কোনো অঙ্কতে মিউ বের করতে দিয়েছে, কোনো অঙ্কতে ভি বের করতে দেওয়া আছে, সরি মিউ এম জি বলা ভুল, মিউ আর জি, সরি মিউ আর জি। আবার কোনো অঙ্কতে কি হয়েছে, আর বের করতে হচ্ছে না, আবার অন্য অঙ্কতে আর পুট করতে হচ্ছে। অর্থাৎ কি ফার্স্ট পার্টে আর বের করে নিতে হবে, সেকেন্ড পার্টে আর পুট করতে হবে। এরকম বিভিন্ন টাইপের অঙ্ক আছে। ঠিক আছে, এবার দেখো ব্যাংকিং অফ এ রোড। ব্যাংকিং বলতে কি? যে পথে বাঁক নেওয়া হয় রাস্তার কি থাকে, এখানে বললাম কি এটা এদিকে স্লিপ খেয়ে যাওয়ার চান্স আছে। অর্থাৎ কি অভিকেন্দ্র বলে যোগানটা না পেলে গাড়িটা স্লিপ খেয়ে পড়ে যাবে, উল্টো দিকে পড়ে যাবে, স্লিপ খেয়ে পিছলে। সেটা পরবর্তীকালে আবার দেখাবো, মানে অন্য চ্যাপ্টারতে দেখাবো যে কোন দিকে গাড়িটা পড়বে, কেমন কেন পড়বে সব দেখাবো। এখন যেটুকু আছে সেটুকু পড়া যাক। তাহলে বাঙ্কিংটা হচ্ছে কি, রাস্তাটা যেদিকে বাঁক আছে, ধর নাও রাস্তা বাঁক আছে এদিকে, একটা সাইড কি করা হয়, উঁচু করে দেওয়া হয়, মানে নততল সৃষ্টি করে দেওয়া হয়। মানে যেদিকে বাঁক আছে সেই দিকে কি করা হয়, ঢালু করে দেওয়া হয় রাস্তাটাকে। কেন ঢালু করে দেওয়া হয়? যাতে গাড়িটা স্পিডে এসে বাঁক নিতে পারে। অর্থাৎ কি হবে, এই বাঙ্কিংটা তখন কি করবে, অপকেন্দ্র বলে, সরি অভিকেন্দ্র বলে যোগান দেবে। ঠিক আছে, তাহলে বাঁকের মুখে রাস্তার দিকে, বাঁকের দিকে রাস্তাকে ঢালু করে অভিকেন্দ্র বলে যোগান দেওয়াটাকেই বলা হয় কি, বৃত্তপথের বাঙ্কিং। জিনিসটা একে বলা হয় কি, থিটা ধরনের অ্যাঙ্গেল করছে, থিটা অ্যাঙ্গেল, বাঙ্কিং কোণ থিটা। মানে এটা একটা নততলে গাড়ি, এরপর হবে কি, সিম্পলি ধরে নেবো কি নততল আছে, সে নততলে একটা গাড়ি রাখা আছে। এখন এটা আমার গাড়ি হয়ে গেল। এই কেসগুলো ওটা একই রকম হবে সব। তাহলে দেখো তো, গাড়ি যখন বাঁক নিচে, স্লিপ খাওয়ার চান্স কোন দিকে আছে, ওপর দিকে। তা যেহেতু এটা নততল, নিচের দিকে কাজ করছে কি, এম জি, সবসময় এম জি সাইন থিটা। তাহলে ঘর্ষণ বলকে প্রতিনিধিত্ব করছে কি, এম জি সাইন থিটা। আর এই দিকে কাজ করবে কি, অভিকেন্দ্র বলের মানটা এদিকে কাজ করবে, বা অপকেন্দ্র বলের মানটা তার বিপরীতে কাজ করবে। ঠিক আছে, তো বাঙ্কিং কেন করা হয়? অভিকেন্দ্র বলে যোগান দেওয়ার জন্য, যাতে গাড়িতে কোনো দুর্ঘটনা না হয়, সেটাকে বলা হয় কি, বাঙ্কিং। আমি পজ করে সংজ্ঞাটা লিখছি। দেখো, বাঁকের মুখে গতিশীল গাড়ির দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তাকে ঢালু করে অভিকেন্দ্র বলে যোগান দেওয়ার ঘটনাকে, ঠিক, তাহলে মেন পারপাস কি হচ্ছে, অভিকেন্দ্র বলের যোগান। অভিকেন্দ্র বলের যোগান দেওয়ার জন্যই কি করা হয়, রাস্তাকে ঢালু করা হয়। আর এই পদ্ধতিটাকে বলা হয় কি, বাঙ্কিং। ঠিক আছে, যখন ভালো ভালো যদি রাস্তা হয়, মানে অর্থাৎ কি হাইওয়েতে দেখবে যদি বাঁক থাকে, সেক্ষেত্রে একটা সাইড একটু উঁচু থাকবে, অর্থাৎ যেদিকে বাঁক আছে তার অপোজিটের সাইডে, বাঁকের উল্টো দিকে।
সেদিকে থাকবে ঢালু, উঁচু থাকবে, এটা ঢালু থাকবে। এরপর দেখে নেবো ইকুয়েশনগুলো কেমন হবে, বেগ কত হবে, কি শর্ত না শর্ত সেগুলো দেখে নিচ্ছি। এটা কি বললাম যে গাড়িটা কি হবে, একটা নততলা একটা গাড়ি, এই সিস্টেমটা মানে কি, একটা নততলে গাড়ি। তাহলে আমি এই নতলটা এঁকে নিচ্ছি প্রথমে। নতলা একটা গাড়ি আছে, থিটা হচ্ছে কি বাঙ্কিং কোণ, থিটা কোণ। দেখো তো, এদিকে কাজ করবে গাড়িটার ওজন, নিচের দিকে কাজ করবে mg, কোনো সন্দেহ নেই। এদিকে কাজ করবে কি, লম্ব হবে n, লম্ব প্রতিক্রিয়া বল, ঠিক আছে। এদিকে কাজ করবে কি mg সাইন থিটা, এদিকে কাজ করবে mg কস থিটা, ঠিক আছে। তাহলে বলো তো mg সাইন থিটা কি অভিকেন্দ্র বলে যোগান দেবে? আমি এটা এঁকে দিলাম। অভিকেন্দ্র বলে এইদিকে যোগান হবে না, হলে কোন দিকে হবে অভিকেন্দ্র বলে, ডাইরেকশনটা এইদিকে আসতে হবে অভিকেন্দ্র বলে, মানে এইদিকে যে উপাংশটা থাকবে সেটা হবে কি অভিকেন্দ্র বলে যোগান দেবে সে। তাহলে কি হবে দেখো তো, এন এর একটা উপাংশ থাকতে হবে এন, তাহলে এটা যদি থিটা হয় এটাও থিটা হবে, তাই তো। এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে, কথা তাহলে এটা এন আছে, সেটা হবে 90 - থিটা, অর্থাৎ হবে এন সাইন থিটা। তাহলে এন সাইন থিটা কি করবে, অভিকেন্দ্র বলের যোগান দেবে, ঠিক আছে। তাহলে লম্ব প্রতিক্রিয়া বলের উপাংশ এন সাইন থিটা গাড়িটিকে বৃত্তপথে বাঁক নেওয়ার প্রয়োজনীয় অভিকেন্দ্র বলে যোগান দেবে। নো ডাউট। তাহলে কি লিখবো, এন সাইন থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, যেখানে আর হচ্ছে কি ব্যাসার্ধ, বৃত্তাকার পথের বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে। এটা দাও 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ। এরপর দেখো তো, এরপরে এই এনটাকে তো আমার কাটতে হবে, সিম্পলিফাই করতে হবে। তাহলে এন এর একটা লিখেছি কত, এন সাইন থিটা, তাহলে আর একটা অংশ কোন দিকে হবে, কোন দিকে হবে, সোজা এদিকে হবে, এন কস থিটা। এটা খেয়াল রাখবে কিন্তু, এম জি সাইন থিটা আমি এঁকেছি, আঁকার এখন দরকার ছিল না। দেখো আমি বাবাকে বললাম কি যে এটা আঁকার এটা আঁকার দরকার ছিল না, কিন্তু এঁকেছি যে বোঝানোর জন্য যে না এইদিকে হবে না, বৃত্তপথে ব্যাসার্ধ কোথায় আছে, এদিকে কোথাও আছে। অর্থাৎ কি হবে, এই যেটা আছে ধরুন এটা এ বি সি নাম দিয়েছি, এই বি সি এর সমান্তরালে কোনো দিকে হবে, ঠিক আছে। এটা নততল করে দিয়েছি আমি, কিন্তু হবে কার সমান্তরালে, এর সমান্তরালে, তাই এটাকে নেওয়া হয়েছে। দেখার পর এন কস কত হবে, সরি এন কস থিটা কত লিখবো, এন কস থিটা ইকুয়াল টু এম জি। লম্ব প্রতিক্রিয়া বলে একটা অংশ কি করবে, ওজনকে প্রতিনিধিত্ব করবে, 2 নম্বর ইকুয়েশন। তাহলে দেখো তো এরপর আমি 2 আর 1কে দিয়ে কি লিখতে পারি, সেই একই গল্প আসছে। 1 ও 2 থেকে পাই,
কি পাচ্ছি দেখো, এটা বাইরে করে দাও, ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি, এই একই জিনিস, 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে এটা কি নির্দেশ করে যে একটা নির্দিষ্ট রাস্তার ক্ষেত্রে, নির্দিষ্ট রাস্তা কেন বলছি, কারণ থিটা হচ্ছে বাঙ্কিং কোণ, তাহলে নির্দিষ্ট থিটা থিটা বাঙ্কিং কোণের জন্য এটা হচ্ছে কি সর্বোচ্চ দ্রুতি। এর বেশি গেলে কি হবে, আর অভিকেন্দ্র বলের যোগান দিতে পারবে না এন সাইন থিটা, তখন গাড়িটা উল্টে পড়ার চান্স থাকবে বা কোনো কিছু দুর্ঘটনা ঘটার চান্স থাকবে। দেখো এই চিত্র থেকে লিখতে পারি, দেখো তো, ধরো না এটা এই উচ্চতা হচ্ছে এইচ এবং রাস্তার মধ্যে দূরত্ব হচ্ছে এক্স, তাহলে চিত্র থেকে রাস্তাটি চওড়া হচ্ছে কোনটা, চওড়া সমান এক্স ধরি, এবং উচ্চতা হচ্ছে কোনটা এইচ। তাহলে ট্যান থিটা মান কত লিখতে পারি, বা ট্যান থিটা ইকুয়াল কত লিখবো আমি, লম্ব বাই ভূমি এইচ বাই এক্স, এইচ বাই এক্স, তাহলে এখানে লেখো ভি স্কোয়ার বাই আর জি সমান এইচ বাই এক্স, অর্থাৎ ভি সমান আসবে কত, আন্ডার রুট অফ, গুণ করে দাও, তাহলে এইচ আর জি বাই এক্স। এটা কি হলো, একটা নির্দিষ্ট বাঙ্কিং কোণের জন্য থিটার মানটা, সরি বেগের মানটা নির্দেশ করে, অর্থাৎ কি নির্দিষ্ট রাস্তার জন্য, অর্থাৎ বাঙ্কিং কোণের জন্য ভি হচ্ছে সর্বোচ্চ দ্রুতি। এর থেকে বেশি গেলে কি হবে, পর স্লিপ খাবে, এটা নোট করে নাও। তো আমি স্লিপ খাওয়ার কন্ডিশন দেখাচ্ছি। এবার দেখো পিছলে না পড়ার শর্ত, পিছলে না পড়ার শর্ত, যখনই পিছলানোর কথা আসছে তখন কি হবে, সঙ্গে সঙ্গে কাজ করবে ঘর্ষণ বল। ঠিক আছে, তখন এবার ঘর্ষণ বলের ব্যাপারটা চলে আসবে। দেখো যদি গাড়িটা এদিকে বাঁক নেয়, তাহলে গাড়িটা কোন দিকে স্লিপ খাওয়ার কথা আছে, এদিকে চলে যাওয়ার কথা আছে, এদিকে বাইরের দিকে। যখন বৃত্তপথে বাঁক নিচ্ছে, এই বাঁক নিচ্ছে, বাঁকার সময় কি হচ্ছে, বাঁকের বিপরীতে, অর্থাৎ কি গাড়িটা এই দিকে স্লিপ করার টেন্ডেন্সি আছে, অর্থাৎ কি ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে, তখন এদিকে ঘর্ষণ বল এফ। তাহলে এরপর আমাকে কি করবো, উপাংশগুলো নিয়ে নেবো। আমি এদিকে নিচ্ছিলাম কত, এন সাইন থিটা, আমি বলছিলাম অভিকেন্দ্র বলটা বা অপকেন্দ্র বল এই সোজাসুজি কাজ করবে, হয় এদিকে অভিকেন্দ্র বল, নয় এদিকে অপকেন্দ্র বল। তাহলে আমি অভিকেন্দ্র বল ধরলে কি হবে, আমাকে এফ এর উপাংশটা কিনতে হবে এন এর দিকে। তাহলে এটা যদি থিটা, এটা থিটা হলে এটা থিটা হবে, কত আসছে আমার এফ কস থিটা হবে। আর একটা উপাংশ কোন দিকে হবে, এফ এর এদিকে হবে, দেখো এফ সাইন থিটা। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি যে এফ কস থিটা প্লাস এন সাইন থিটা সমান এম ভি এম স্কোয়ার বাই আর, আর কি সর্বোচ্চ দ্রুতি, মানে এফ কস থিটা ঘর্ষণ বলের উপাংশ এবং হচ্ছে কি লম্ব প্রতিক্রিয়ার উপাংশ এন সাইন থিটা, দুটো মিলে এখন কি করবে, অভিকেন্দ্র বলের যোগান দেবে। ঠিক আছে, রেখে দাও 4 নম্বর সমীকরণ, এটাকে 5 নম্বর সমীকরণ দাও। আবার দেখো তো কি লিখতে পারি, এখানে এফ এর মানটা লিখে দাও, এফ সমান কত লিখবো আমি, এফ সমান মিউ এন লিখতে পারি, মিউ এন কস থিটা প্লাস এন সাইন থিটা ইকুয়াল টু এম ভি এম স্কোয়ার বাই আর। ঠিক আছে, এনটাকে কমন নাও, তাহলে কত আসছে, মিউ কস থিটা প্লাস সাইন থিটা সমান এম ভি এম স্কোয়ার বাই আর, এটাকে দাও 5 নম্বর সমীকরণ। আর একটা কি হবে দেখো তো, এদিকে আছে কি এন কস থিটা, এদিকে আছে এম জি, এটা হচ্ছে এফ সাইন থিটা, তাহলে ওজনটাকেও কেউ দেখতে হবে, অর্থাৎ কি আমার এই ওজনের এই অংশটা ফালতু কাজ নাই, মুছে দাও এখন এরপর। তাহলে কত আসছে আমার এখানে, এন কস থিটা
ইকুয়াল টু এম জি প্লাস এফ সাইন থিটা। আবার এন কস থিটা ইকুয়াল টু এম জি প্লাস এফ সাইন থিটা সমান কি লিখতে পারি, এটাকে নিয়ে এসে দিকে, তাহলে এন কস থিটা মাইনাস এফ সমান কি লিখবো গো, মিউ এন সাইন থিটা সমান এম জি। এখানে কমন নিয়ে নাও, এন কমন নিলাম, কস থিটা মাইনাস মিউ সাইন থিটা সমান এম জি। 6 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, তাদের নোট করো। এবার দেখো 6/7 করে দাও, দুটোকে ভাগ করে দাও, তাহলে কত আসছে দেখো তো, 5/6, 5 ডিভাইডেড বাই 6 কত হবে দেখো, এন এন কেটে যাবে, দেখো থাকছে মিউ কস থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কত, কস থিটা মাইনাস মিউ সাইন থিটা। ঠিক আছে, সমান এম ভি এম স্কোয়ার বাই আর ইন্টু কত হবে এম জি, অর্থাৎ ভি এম স্কোয়ার বাই আর জি। এখানে ভি এম কেন লিখেছি, এটা হচ্ছে সর্বোচ্চ মান। ঠিক আছে, সর্বোচ্চ মান দিয়ে করেছি। এরপর এক কাজ করো, তুমি ট্যান থিটা কমন নিয়ে নাও, মানে সরি কস থিটা কমন নাও, তাহলে কত আসছে দেখো তো, মিউ প্লাস ট্যান থিটা হচ্ছে, এটা কস থিটা কমন নিলাম, এর কথা হচ্ছে কস থিটা কমন নিচ্ছি, 1 মাইনাস মিউ ট্যান থিটা ইকুয়াল টু ভি এম স্কোয়ার বাই আর জি। এটা কেটে দাও, তাহলে দেখো তো ভি এম স্কোয়ার কত আসছে, অর্থাৎ ভি এম স্কোয়ার সমান আসছে মিউ মিউ প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস মিউ ট্যান থিটা ইন্টু আর জি, অর্থাৎ ভি এম কত আসছে মিউ প্লাস ট্যান থিটা আর 1 মাইনাস মিউ ট্যান থিটা ইন্টু আর জি। হ্যাঁ, এটা হচ্ছে কি সর্বোচ্চ বেগের মান, অর্থাৎ ব্যাংকিং যুক্ত রাস্তায় সর্বোচ্চ বেগের মান। এটা নির্ণয় করতে দেয় মাঝে মাঝেই, এটা ভালোভাবে পড়ে রাখবে, বইটা একটু দেখে রাখবে, ভাষাটা দেখে রাখবে। কি বললাম যে এফ কস থিটা অর্থাৎ কি ঘর্ষণ বলে একটা উপাংশ, এবং এন সাইন থিটা কি করবে অভিকেন্দ্র বলে যোগান দিবে। কেন এদের উপাংশ নিয়েছিলাম এতদিন মধ্যে নিইনি, এখন নিয়েছি কেন, কারণ অভিকেন্দ্র বল কি বললাম বি সি যেটা আছে এর সমান্তরালে কাজ করবে, তাই এই দুটো কি করবে অভিকেন্দ্র বলে যোগান দিবে, এবং এন সাইন থিটা এম জি এম এফ কস থিটা এটি কি হবে ওজনকে প্রতিনিধিত্ব করবে, অর্থাৎ কি এটা সমান এটা প্লাস এটা। এই দুটো ইকুয়েশনকে জাস্ট সিম্পলিফাই করলাম। আজকে ভালোভাবে পড়ে নাও, নেক্সট দিনে কয়টা অঙ্ক করাবো এবং ক্লাসটা শেষ করবো। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করবে।